গরমে স্যার সমস্যা বেশি। গরম আরো বাড়বে, সমস্যা নাই। যে আপনারা দুর্যোগের লোক না, চেষ্টা করেন গরম সামনে আরো বাড়ার আশঙ্কা বা পূর্বাভাস। তবে আমি এবার যেটা দেখি যে গরম এখন টানা 4-5 দিন থাকে, এরপর কি হঠাৎ করে আবার একটু এমন হয়, আবার গরম শুরু হয়। এবং আমার ধারণা যে বড় গরমটা আমরা কিন্তু পাই নাই। আহ, যে সামনে মে মাস আসতেছে, মে জুনে আমার মনে হয় যে এটি আরো বেশি করে আমাদেরকে ফেস করতে হবে। সেটার একটা মানসিক প্রস্তুতি, পাশাপাশি আমরা যারা বাইরে বের হব বিভিন্ন প্রয়োজনে আমাদের ধরেন সাথে পানি রাখা, যতটা সম্ভব মানে যে রোদ বা গরম যতটুকু পারা যায় একটু অ্যাভয়েড করা। আর যেখানে পারা যাবে না সেখানে মোটামুটি ধরেন ছাতা ব্যবহার করা বা পানি ট্যাঙ্কে রাখা। তা আমরা তো মোটামুটি বেশ কিছুটা গ্যাপ গেল মাঝখানে 2 সপ্তাহ, জুমাতুল ঈদা এবং গত সপ্তাহ ঈদের। তা আমরা আবার ব্যাক করলাম, আমরা ইনশাআল্লাহ আজকে আবার শুরু করব। আজকে আপনাদের সাথে ক্লাস, যদি আপনাদের কোর্স আউটলাইন যেটা দিয়েছিলাম সেটা যদি কারো দেখা থাকে দিয়েছি। আমরা আজকে আহ, সমাজতাত্ত্বিক তত্ত্ব নিয়ে আলোচনা করব, যেটা পরিবেশের সাথে মানে সম্পর্কিত, অর্থাৎ পরিবেশ বিষয়ক সমাজতাত্ত্বিক তত্ত্ব এই বিষয়ক আলোচনা। আহ, একটু বলে রাখা ভালো, সেটা হলো যে তত্ত্বের বিষয়টি সবসময় একটু খটোমটো। আমরা অন্যান্য বিষয়গুলো যেমন একেবারে একবারে আমাদের আহ, দৈনন্দিন জীবন থেকে বা চারদিকে পরিচিত বিষয়গুলো থেকে আমরা আলোচনাটা পাই, বা কিছুটা মানে কি বলা যায় যে সরস আলোচনা করা যায়। আহ, তত্ত্বের ক্ষেত্রে সেটি একটু কঠিন, মানে একটা তত্ত্ব মানে একটা নিরস ব্যাপার না। তো সেই বিষয়টি আমাদেরকে একটু কনসিডার করতে হবে। দ্বিতীয়ত, এবং এরকম তত্ত্ব নিয়ে আমাদের আজকে এবং আগামী আরো অন্তত একটা বা 2টা ক্লাস হতে পারে, এরপরে আবার অন্যান্য বিষয়ে ক্লাস হবে। তবে একটা বিষয় বলি যে আমরা ইতোমধ্যে পরিবেশের সাথে সমাজ, সমাজের সাথে মানুষের এবং মানুষের সাথে পরিবেশের এই যে আন্তঃসম্পর্কগুলো আমরা আলোচনা করি। মূলত তাত্ত্বিক গণ সেই আলোচনাগুলোই করেছেন, তাদের অভিজ্ঞতা, তাদের গবেষণা এবং সবকিছু মিলিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন। যখন কোন একটা বিষয় তথ্য প্রদান করা হয়, তার মানে সেটা অনেকটা স্বতঃসিদ্ধ যে হ্যাঁ এই বিষয়গুলো মোটামুটি গবেষণালব্ধ এবং এই বিষয়গুলো অনেকটা প্রমাণ। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে কেবল না, অন্যান্য ন্যাচারাল বিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব যে কখনো পরিবর্তন হয় না তাও কিন্তু না। তত্ত্ব অনেক সময় পরিবর্তন হতে পারে। যেমন আমরা একটা সময় জানি যে একটা সময় তত্ত্ব ছিল যে সূর্য স্থির, পৃথিবী হ্যাঁ বলে যে হ্যাঁ সূর্য স্থির, পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘোরে। এই তত্ত্ব ছিল। কিন্তু কোপার্নিকাস বললেন উল্টোটা, যে না, সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘোরে। আর মানুষ আগে ভাবতো যে পৃথিবী স্থির, সূর্য তার চারদিকে ঘোরে। এইটি কিন্তু একটা সময় যখন কোপার্নিকাস প্রথম বলেন, পৃথিবীতে হেসে উড়িয়ে দিল, কত পাগল করলো, ইভেন সে রাষ্ট্রের রোশানলে পড়লো অনেক কিছু। বাট এরপরে আরো গবেষণার মাধ্যমে কিন্তু দেখা গেছে যে হ্যাঁ ওইটাই ঠিক, যে সূর্য স্থির, পৃথিবী চারদিকে ঘোরে। এই রকমের মানে জাস্ট এক্সাম্পল যে অনেক কিছু তত্ত্বেরও পরিবর্তন বা নতুন তত্ত্ব আবিষ্কার হচ্ছে। আমাদের অত গভীরে না গেলেও চলবে, আমরা মূল যে বিষয়টি পরিবেশ বিষয়ে সমাজতাত্ত্বিক বা বিভিন্ন মনীষীরা যে গবেষণা বা তাদের অভিজ্ঞতালব্ধ তত্ত্ব দাঁড় করিয়ে দিয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করি। তা আমরা যেহেতু তত্ত্বীয় আলোচনা, আমরা সরাসরি শেয়ার স্ক্রিনে যাই, দেখি সেখানে আলোচনা করতে পারছি। দেখতে পাচ্ছেন? জি স্যার। Sociological theories of environmental and disaster. যদি কারো খুব ইয়ে না থাকে, আমার মনে হয় যে আমরা মিউট তো রাখি, ঈশা আপনি মিউট রাখেন, এবং কি বলে যে ভিডিও না রাখলে ভালো হয়, মানে যে যখন শেয়ার থাকে। আমরা একটু দেখে নিই। আমরা প্রথম যার তত্ত্ব নিয়ে আলোচনা করব, তিনি সমাজবিজ্ঞানের অন্যতম পায়োনিয়ার সমাজবিজ্ঞানী বা অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল সমাজবিজ্ঞানী এমিল ডুর্কহেম। যারা সমাজবিজ্ঞান করেছেন তারা অনেকেই নাম জানবেন। সমাজবিজ্ঞানের প্রধান অগাস্ট্রোদের পরে যে 3-4 জন সমাজতাত্ত্বিকের নাম বলা হয়, এমিল ডুর্কহেম তাদের মধ্যে একজন। এর বাইরে হার্বার্ট স্পিনোজা, ম্যাক্স ওয়েবার,
কার্ল মার্কস আরো অনেকে আছে। এমিল ডুর্কheim অন্যতম প্রভাবশালী সমাজবিজ্ঞানী। তিনিও পরিবেশের সাথে মানে সমাজের পরিবেশের সাথে মানুষের এই বিষয়গুলোকে তার স্টাডির মাধ্যমে যে সম্পর্কটা দেখিয়েছেন সেই বিষয়ে তার বক্তব্য আমরা তার আগে এমিল ডুর্কheim সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত জেনে নিতে পারি যে তিনি 1858 সালে ফ্রান্সের লরেন বিশ্ববিদ্যালয়ে করেন এবং মাত্র 29 বছর বয়সে সামাজিক বিজ্ঞান এবং সমাজ দর্শনে একজন বিশেষজ্ঞ ব্যক্তির স্বীকৃতি লাভ। 1887 সালে তিনি বোর্ডেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দেন এবং 1893 সালে ভুল আছে 1893 সালে তিনি দি ডিভিশন অফ লেবারের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি ডিগ্রির এই অভিসন্দর্ভটি পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশিত হয়, তখন তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ তার সমাজতাত্ত্বিক গবেষণা এবং তার যে সমাজ দর্শন বা তার গবেষণার যে মান সেটি বেশ প্রশংসিত হয়। এবং 1917 সালের 15 নভেম্বর এই মহান সমাজতাত্ত্বিকের মৃত্যু। এটি মানে বলা সংক্ষিপ্ত তার বায়োগ্রাফি কয়েকটা কাজের বিষয়ে যদি আমরা বলি, উল্লেখযোগ্য রচনা যেটা আমরা উপরে দেখলাম যে দি ডিভিশন অফ লেবার, এটি 1893 সালে প্রকাশিত হয়। এরপরে আছে আপনার দি রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, অর্থাৎ সমাজতাত্ত্বিক গবেষণা বা সমাজতাত্ত্বিক পদ্ধতিগুলোর যে নিয়ম কানুন সেই সম্পর্কে তার বই। এবং আরেকটা সুইসাইড, স্টাডি অফ সোশিওলজি, অর্থাৎ আত্মহত্যা মানুষ কেন কিভাবে করে তার সাথে সমাজের সম্পর্ক কি সেই বিষয়েও খুব নাম করা গবেষণা আছে। এবং এর বাইরেও বিভিন্ন ধর্ম নিয়ে তিনি অনেক স্টাডি করেছেন। তার একটা কম্পারেটিভ স্টাডি যেমন দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, বিভিন্ন ধর্ম স্টাডি করে তিনি এই বিষয়ে গ্রন্থ রচনা। এখন আমরা যদি তার পরিবেশের সাথে সম্পর্কিত তার যে ধারণা বা মতবাদ সেটি যদি দেখি, তাহলে তার মূল যে বক্তব্য সেটি হলো এটি যে জনসংখ্যা বৃদ্ধি এবং তার ঘনত্ব থেকেই নানাবিধ সামাজিক জটিলতা সৃষ্টি। অর্থাৎ সমাজে যখন মানুষের সংখ্যা কম ছিল তখন সামাজিক, পারিপার্শ্বিক বা পরিবেশগত যে প্রভাব ছিল, জনসংখ্যা ক্রমশ যত বৃদ্ধি পেতে থাকে তখন এর সামাজিক প্রভাব বা নানা রকমের সামাজিক, কেবল সামাজিক জটিলতা, এর থেকে নানা রকমের পরিবেশগত জটিলতা। তিনি মনে করেন বর্ধিত জনসংখ্যার তুলনায় সম্পদ খুবই সীমিত। অর্থাৎ মানুষ প্রতিনিয়ত বৃদ্ধি পায় কিন্তু সবসময় সম্পদ সেই হারে বাড়ে। ফলে মানুষ এই যে যেটা আমরা এর আগেও আলোচনা করি, ধরেন এই যে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে আমরা যদি কয়েকটা মানে মানে বড় বড় জায়গা উল্লেখ করি, যেমন 47 সালের দেশ বিভাগ, অর্থাৎ যখন ব্রিটিশ কলোনি থেকে পাকিস্তানের জন্ম হয় এবং তার একটা অংশ বাংলাদেশ, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল মোটামুটি 5.5 কোটি। এরপরে 71 বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন 7 কোটি 7.5 কোটি। এরপরে 2000 সালেও জনসংখ্যার পরিমাণ ছিল 10 কোটির কাছাকাছি এবং এখন মোটামুটি প্রায় 17 কোটি। এই যে 5 কোটি থেকে 17 কোটিতে আমরা মানে পৌঁছে গেছি, তো সেই হারে আমাদের ভূমি বাড়ে নাই, আমাদের ওই প্রাকৃতিক সম্পদ বাড়ে নাই। হ্যাঁ, আমাদের অনেক ইনোভেশন বা আমাদের অনেক নতুন নতুন আবিষ্কার, আমরা ধরেন কৃষিতে অনেক বৈপ্লবিক বিষয়। এই দেশে এক সময় 7 কোটি মানুষের দুর্ভিক্ষের মুখে পড়তে হতো, তাদের খাদ্যের যোগান দেওয়া যেত না। এখন মোটামুটি বলা যায় 17 কোটি মানুষ এই দেশের উৎপাদিত ফসল থেকে মোটামুটি তাদের খাবার। এইগুলো হচ্ছে মানুষের উদ্ভাবনী কর্মকাণ্ড। প্রাকৃতিক সম্পদ অনেক বেড়েছে সেই দাবি কিন্তু করা যায়। ফলে যেটা হয় যে আমাদের কৃষি ভূমির পরিমাণ বরং আরো কমে গেছে, আমাদের বনভূমির পরিমাণ কমে গেছে এবং এর প্রভাব পরিবেশের উপরে পড়ে। এই যে আমাদের নদী নালা বলতে গেলে শুকিয়ে গেছে, একসময় নদী মাতৃক দেশ এবং মাছে ভাতে বাঙালি মাছ, হ্যাঁ আমাদের মাছ উৎপাদন বেড়েছে, কৃত্রিম মাছ আমরা এখনো অনেক বাজারে যে যাদের মোটামুটি একটু সামর্থ্য আছে আমরা খোঁজার চেষ্টা করি যে দেশি বা ন্যাচারাল মাছ বা বিলে নদী নালার মাছ আছে। যদি কালে ভদ্রে প্রথমত ভেজাল ভেজাল মানে যা পাওয়া যাওয়ার কথা আপনাকে দেশি বলে দিচ্ছে, মানে ন্যাচারাল বলে দিচ্ছে, সেটা আসলে ন্যাচারাল। ওই শিং মাছের দেখা যায় রং মেখে তারা বাজার। এরপরে আরেকটা হলো যে সে আপনি যা পাবেন সেটা আকাশচুম্বী দাম যদি সেটি ন্যাচারাল হয়। আবার যদি আরেকটা বলি যে ন্যাচারাল আপনি খুঁজছেন কিন্তু যদি যে উদ্ভাবনী জায়গা থেকে মানুষ
যে এই হারে কৃষি বিপ্লব না করতো তাহলে মানুষ এমনি না খেয়েই মারা যেত। তো এই যে নানান রকমের যে বিষয় আমাদের মূল যেটা কথা, প্রাকৃতিক সম্পদ কিন্তু আসলে বাড়ে না, বরং কমে। কমে কেন? মানুষের চাহিদার কারণে। এই যে যেটা বললাম, কৃষি ভূমি কমে, বনভূমি কমে, নদী নালা শুকিয়ে হলো ভরাট হয়ে যাচ্ছে, সেখানে চাষাবাদ হয়। প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা আস্তে আস্তে দুর্লভ হয়ে যায়। আপনারা এটা একেবারে আমাদের বাস্তব জ্ঞান থেকে দেখবেন যে এই যে আপনারা এখানে যারা যুক্ত আছেন প্রায়, আপনারা খেয়াল করেন যে আমরা আমাদের শৈশবে বিভিন্ন অঞ্চলে কত ফুট গভীরে গেলে আমরা যে নলকূপের পানি পেতাম, আর এখন কত ফুট গভীরে যাওয়া যায়। তো এই যে তার মানে পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। কেন? আমরা বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি তুলে ফেলছি, ফলে আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো এইভাবে দেখা যায় যে পরিবেশের উপর বাড়তি চাপ তৈরি হয় এবং পরিবেশগত সমস্যার মূলে তিনি এই মানে জনসংখ্যা বৃদ্ধি বা এর প্রধান আরো কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এমিল দুর্খেমের কথা বলি। সম্পদ সীমিত। ওই যে যেটা বলছিলাম যে আহ, যে কোনো দেশ, সমাজ বা অঞ্চল, সেখানে সীমিত সম্পদ, অর্থাৎ প্রকৃতি নিত্য নতুন করে সম্পদ তৈরি করে এটি কম। ন্যাচারালি তৈরি হয়, কিন্তু ওই যে বললাম যে ভূমি হঠাৎ করে বেড়ে যায় না। কোথাও কোথাও চর জাগে, তো এক জায়গায় যখন চর জাগে দেখবি যে আবার অনেক জায়গায় নদী ভাঙন তৈরি। তো মোর যে আকার সেটি যে খুব বেড়ে যায় তা কিন্তু নয়। আবার ওই যে বললাম যে বনভূমি এটি চাইলেই রাতারাতি বাড়ে না, বরং মানুষের আক্রমণে সেটি আরো কমে যায়। এবং আরো ন্যাচারাল অনেক ঘটনা ঘটে। তো যেমন দাবানল, অ্যামাজনের মতো জায়গা, মানে শত শত হেক্টর বনভূমি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে দাবানল ন্যাচারালি। আচ্ছা, সীমিত সম্পদ, এই যে পরিবেশের উপর চাপ তৈরি হওয়ার পর পরিবেশের বিপর্যয়ের প্রধান কারণ। সীমিত সম্পদ যার জন্য মানুষ অনেক বেশি ভোগ করার চেষ্টা করে। মানুষ সেটা নিয়ে এক ধরনের কাড়াকাড়ি পড়ে যায় বা মানুষের দখল করবার প্রবণতা থাকে। তো ফলে পরিবেশের উপর চাপ তৈরি হয়। আরেকটা হলো বৈচিত্র্যহীনতা। এই যে যে সম্পদের কথা আমরা বলছি বা মানুষের কর্মকাণ্ড, এখানে খুব বেশি, যেমন আমরা এই যে ধরেন প্রায় 700 বছরের সভ্যতার কথাও যদি আমরা বলি, 700 বছর আগে যে কৃষি আবিষ্কার হয়েছিল, মানুষ এখনো এই কৃষি আহ হ্যাঁ, কৃষির উন্নতি লাভ করেছে। কৃষিতে নানান রকম, যে বললাম যে এখন 17 কোটি মানুষের খাদ্য এই দেশ থেকে উৎপাদিত হচ্ছে। তো এইখানে এটা উন্নত কোনো হতে পারে, কৃষি বাদ দিয়ে কোনো বিকল্প সেটি কিন্তু এখনো ওইভাবে মানুষ চিন্তা বা আবিষ্কার করেনি। এবং যদি কখনো এটিকে আবিষ্কৃত হয়ও, নিশ্চিত থাকবেন যে ওই যে আমরা যেমন এখনো চাষের মাছ আর প্রাকৃতিক মাছ কিনি, চাষের মুরগি আর দেশি মুরগি, যেমন আমরা এই যে বাড়িতে সময় আমার যে ব্রয়লার মুরগি, মানে আমি বাজারে ইয়ে করলাম, যাচাই করলাম, ব্রয়লার মুরগি ধরেন 230 টাকা। তারপরে আপনার ওই যে সোনালী যেগুলো বলে সেটা হচ্ছে 350 টাকা। আর দেশি মুরগি যেগুলো একবার ন্যাচারাল গৃহস্থবাড়ির মুরগি, সেগুলো 700 থেকে 750। তাহলে তো আপনার এটা অ্যাবিলিটির উপায়। তো সেইটি এই বিষয়গুলো দেখা যায় যে আমরা যদি প্রাকৃতিক বিষয়ের বাইরের, মানে আমরা নতুন কিছু তৈরিও করি, বাট ওই যে ন্যাচারাল জিনিসের প্রতি আমাদের আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে, এবং আমরা নিশ্চিত করবো যে তার স্বাদ, তার গুণগত মান ন্যাচারাল টাইপ হয়। ধরে নেন একটা সময় আবিষ্কৃত হলো যে না, ওই যে যেটা অনেক সময় নভোচারীদের ক্ষেত্রে, যে আপনাকে একটা ইনজেকশন নিলে আপনার আর টানা 7 দিন বা 15 দিন বা 1 মাস বা 6 মাস আর ক্ষুধা থাকবে না, আপনি সময় মতো তো নিশ্চিত থাকবেন যে এর এক ধরনের সাইড ইফেক্ট আছে। যে ঠিক আছে, আমি একবার 2000 টাকা খরচ করে একটা ইনজেকশন নিলাম, আগে 6 মাস আমার ক্ষুধা লাগবে। কিন্তু এটি স্বাভাবিক যে প্রক্রিয়া। সুতরাং মানুষকে আলটিমেটলি যে আমরা উল্লুসাইন যেটা আছে, সবকিছু কিন্তু তার মূলের দিকে ধাবিত হয়, তার যে রূপ, তার যে অরিজিনালিটি, সেখানে তাকে ফিরতে হয়, সেইটা থেকে সে কখনো আপনি হয়। সেই কারণে এই বৈচিত্র্যহীনতা খুব বেশি আসলে আসে না, মানুষকে ওই জায়গাটা ফিরতে হয় না। আরেকটা হলো প্রথাগত কর্মকাণ্ড। এটাও যে যেটা বৈচিত্র্যহীনতার কারণে দেখা যায় যে আমরা ওই ঘুরে ফিরে আমাদের কর্মকাণ্ডের খুব বেশি হেরফের হয় না। আমরা ওই একই রকমের কাজের মধ্যে ওই যে আমাদের দৈনন্দিন জীবনযাপন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, কৃষি কর্মকাণ্ড, পেশা, জীবনযাপন, এই জায়গা, হ্যাঁ, এখন জীবনযাপন কি হয়, আমরা আলটিমেটলি আপনাকে একটা পেশায় থাকতে হবে। আপনি লেখাপড়া জানেন, আপনি একটা সফট পেশা বা হোয়াইট কালার পেশায় যাবেন। আপনি আগে টাইপরাইটার করতেন, এখন কম্পিউটার করেন। এখন একটা সময় দেখা যাবে যে এআই চলে আসতে পারে, সেখানে আপনার পেছন থেকে কন্ট্রোলার বা অপারেটর আছে। এই যে মানে বৈচিত্র্য বা প্রথাগত বিষয় যেটা আছে, সেটা হচ্ছে কাজের ধরন চেঞ্জ হয়, কিন্তু কাজ করা লাগবে না, এই ব্যাপারটা কিন্তু change হয়। তো সেই বিষয়গুলো তো মোটামুটি এবং এমিল ডুর্কহেমের যে সময়কাল আমরা দেখলাম,
তিনি যেই সময়ের কথা বলেছেন সেই সময়ের প্রেক্ষাপটে এই বিষয়গুলো যত বেশি আরো বেশি হয়তো বাস্তবসম্মত ছিল। এই যে এখন যত বেশি প্রযুক্তিগত বা উদ্ভাবনী যত কর্মকাণ্ড আছে, এখন হয়তো তার এই তত্ত্বের অনেক আলোচনাকে আরো হয়তো সমৃদ্ধ করতে পারে। তিনি হয়তো আরো বেশি এক্সাম্পল দিতে পারেন। অথবা এই যে বৈচিত্র্যহীনতা বা প্রথাগত কর্মকাণ্ডের জায়গাগুলোতে এখন যে কিছুটা বৈচিত্র্য বা অনেক আধুনিক বা ইনোভেটিভ কর্মকাণ্ড আসছে, সেই বিষয়গুলো হয়তো এমিল গুলশান যে সময় আলোচনা বা তথ্য দিয়েছে, সেই সময় এই বিষয়গুলো হয়তো বা কম বিবেচনায় ছিল সেই ধারণা করা। এবং এর ভিত্তিতেই তিনি বলেছেন যে আদিম এবং সনাতন সমাজ এখানে এক ধরনের যান্ত্রিক সংহতি, অর্থাৎ মানুষের মধ্যে বৈচিত্র্যহীনতা এবং কোথাও সবাই একই রকমের। এবং তিনি বলেছেন যে ডিভিশন অফ লেবার যেটা, যে আদিম সমাজে বা এখনো কৃষিভিত্তিক সমাজে শ্রম বিভাজন কম এবং মোটামুটি একই মানুষ কৃষি মানে বীজ বুনন থেকে নিড়ানি কাটা সব কাজ সে একাই করবে। অর্থাৎ একজনে বীজ বুনবে আর আরেকজনে কাটবে, আরেকজনে নিড়ানি দিবে। এই বিভাজনগুলো কৃষি বা সাধারণ সমাজে সনাতন সমাজে এখনো এটি ঘটে না। আদিম সমাজে এটি আরো বেশি বাস্তবসম্মত। বাট আধুনিক শিল্প সমাজে কিন্তু এই ডিভিশন অফ লেবার বা এই বৈচিত্র্যের কর্মকাণ্ড অনেক বেশি ঘটে। পোশাক শিল্পে যাবেন, একটা অন্য যে কোনো শিল্প কলকারখানায় যাবেন বা একটা সেবার জায়গায় যাবেন, সেখানে দেখবেন যে সব মানে একার ভিতরে একটা বিষয় বেশি থাকে। যে যে কাজ করে সে প্রতিনিয়ত সেই কাজটাই নিয়মিত করে। সে অন্য কাজে অন্য জায়গা মানে তার যেখানে এক্সপার্টাইজ নাই সেখানে সে কিন্তু কাজ করবে না। তো এই মানে এটি আধুনিক সমাজের না। তো আদিম সমাজের কথা যেটা তিনি বলেছেন বা সনাতন আদিম মানে কেবলই সবসময় পুরনো সেই ৩,০০০-৫,০০০ বছর আগের সমাজে যাবো তা কিন্তু সনাতন সমাজ বলতে এখনো যেই সমাজে এই মানে কম বৈচিত্র্যের ঘটনা ঘটেছে, একটা গ্রামীণ সাধারণ কৃষিভিত্তিক সমাজ, সেই সমাজকে তিনি সনাতন সমাজ হিসেবে উল্লেখ করেছেন। অনেক সময় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমাজ, সেগুলো সনাতন সমাজের মতো আদিম সমাজের মতো অনেক কিছু। কারণ সেই সমাজে যে সামাজিক সংহতি, অর্থাৎ সমাজের সবাই মিলে যে একসাথে থাকে, তার মূলে তিনি যান্ত্রিক সংহতির কথা বলেন, মেকানিক্যাল সলিডারিটি। যান্ত্রিক সংহতি কি? যে মানুষের জীবনযাত্রা অনেকটাই যন্ত্রের মতো, সবাই একই রকমের কর্মকাণ্ড করে এবং এর মধ্য দিয়ে তাদের মধ্যে কোনো বৈচিত্র্য নাই, তারা একই মানে এর মধ্যে দিয়ে একে অপরের সাথে। কিন্তু আধুনিক সমাজের কথা তিনি যেটা বলছেন, যে এই যে জনসংখ্যা বৃদ্ধি, কাজের নানান রকমের বৈচিত্র্য বা শ্রম বিভাজন, ডিভিশন অফ লেবার, এর ফলে আধুনিক সমাজে মানুষের মধ্যে যান্ত্রিক সংহতি নাই। অর্থাৎ তারা এক একজন এক এক রকমের কাজ করে, তাদের যোগ্যতা, দক্ষতা, চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন। এই রকমের একটা সমাজে তাহলে কিসের সংহতি থাকে? যেমন আমরা শহরের কথা যদি বলি, শহরে পাশাপাশি ফ্ল্যাটে থেকেও আমরা একজনের সাথে আরেকজন ওই অর্থে খুব বেশি সম্পর্ক না, যেটা গ্রামে নয়। আহ তো সেই ক্ষেত্রে যেমন আমরা এই যে আমি সরি আপনার একটা একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমরা এবারে বাড়িতে জাস্ট একসাথে আমরা পারিবারিক আড্ডা দিই। আমাদের একজন বলছিলেন যে গ্রামের মানুষের কিউরিসিটি বেশি হলো, আমি রাস্তা দিকে হাঁটছি, এসে আমাকে থামিয়ে জিজ্ঞেস করবো আপনাকে তো চিনলাম না, কোথা থেকে আসছেন, কার গাড়ি আসছেন, কি করেন ইত্যাদি, মানে আগ্রহের শেষ নেই। মানে এটা নিয়ে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তো তখন আমরা যারা আসলে গ্রামে বড় হয়েছি, আমরা বললাম যে গ্রামের এইটি স্বাভাবিক। এবং তিনি মানে গ্রামে কোনো একজন তুলনামূলকভাবে অপরিচিত লোককে দেখলে তিনি এই প্রশ্নগুলো করতেন, জানতে চাইছিলেন সাহেব কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কার বাড়ি আসছেন, এই সম্পর্কে ইত্যাদি। মানে তার অনেক কিছু জানবার ছিল। এবং গ্রামের জীবনযাত্রা বা ইভেন গ্রামীণ সামাজিক সম্পর্ক বা সংস্কৃতির একটা অংশ। কিন্তু শহরে আপনি একসাথে মানে একই ফ্ল্যাটে থেকে অনেক সময় আমরা একজন আরেকজনকে সচরাচর জিজ্ঞাসা করি না। আমাদের এই ক্ষেত্রে মনে হয় মানে ওই যে আমরা এক ধরনের আধুনিক যেই চিন্তা ভাবনা বৈশিষ্ট্য, যে আরেকজনের ব্যক্তিগত বিষয়, তার কোথায় চাকরি, কি করে, বাড়ি কোথায়, এত কিছু জানা দরকার। হয়তো আমরা জানতে, আমাদের কাছে কেউ জানতে চাইলে আমরা অনেক সময় শুনি। তো ফলে এই যে সমাজের কথা বললাম, এই যে মানে আধুনিক বা বৈচিত্র্যময় যে সমাজ, সেখানে তাহলে মানুষের সম্পর্কটা কোথায়? সেখানে তো মানুষ এই যে যেটা আমরা যান্ত্রিক সমাজের কথা বলছি, আদিম বা সনাতন সমাজে, তাহলে আধুনিক সমাজে সেই জায়গাটা বুদ্ধেন বলেছেন যে আধুনিক সমাজে এই যে মানুষের মধ্যে জৈবিক সংযোগ, অর্গানিক সলিডারিটি। অর্গানিক সলিডারিটি দিন শেষে মানুষের মধ্যে একটা সম্পর্ক আছে, তিনি মাছ, তিনি জীব, মানে এই একটা সমাজে বাস করেন। এই যে মানুষের যে অভিন্ন মানে জৈবিক
অবস্থান থেকে আমরা এই যে সমাজে বসবাস করি, এই যে প্রাণী, বুদ্ধিবৃত্তিক প্রাণী মানুষ, এই জায়গা থেকে তাদের মধ্যে একটা সংহতি কাজ করে। এবং তখন এই যে দৈনন্দিন হয়তো আমরা জিজ্ঞাসা করি, তো হঠাৎ কারো বাসায় যদি কেউ, ধরেন ওই যে যেটা বললাম, পাশাপাশি প্রাণী কেউ হয়তো কারো বাসায় সচরাচর যাওয়া হয়, চালান করে কেউ একটু অসুস্থ হলে, কোনো একটা বিপদ হলে কিন্তু সে নিশ্চিতভাবে পাশের বাসা নক করে বা একটা হই হল্লা শিকার পাশের মধ্যে এগিয়ে যায়, কি হলো ওই বাসায়। তো তখন কিন্তু সেই সবচেয়ে বেশি সহযোগিতাটা করে। কেন? ওই যে মানবিক যে সম্পর্কটা, এই যে মানুষের মধ্যে, সেইটি ছিল মূলত বলা যায় যে ডোখামের যেই পরিবেশের সাথে সমাজের এবং মানুষের যে সম্পর্ক বা পরিবেশের উপরে মানুষের আহ, প্রভাব, সেই বিষয়গুলো মানে ডোখাম এইভাবে চিন্তা করছেন বা সমাজতাত্ত্বিক যে দর্শন, সমাজতাত্ত্বিক যে চিন্তা ভাবনা, আলোচনা বা তাত্ত্বিক ভাবনা, সেখান থেকে বিষয়গুলো কিন্তু এইভাবে দেখে। তো ডুরখেমের এই আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন আছে? কোথাও বুঝতে কোনো সমস্যা? সম্ভবত তার কিছু বলবার নাই। না স্যার, আমরা আরেকটা মানে আরেকজন একজন না দুজন, এখানে পার্ক এবং বার্জ, এরাও সমাজতাত্ত্বিক আলোচনা করছেন। তারা কিভাবে দেখেছেন বিষয়টিকে সেটি আমরা দেখব। পার্ক ও বার্জেস 1920 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে মানব বাস্তু সংস্থান হিউম্যান ইকোলজি নামে একটি সংগঠন গড়ে তোলেন। তাদের মতে human movements, their daily life, activities, economy, technology, religious faith, and traditional activities are related to the environment or humanity. অর্থাৎ যে মানব সম্প্রদায় বা মানব গোষ্ঠী, আহ, ফরিদুজ্জামান আপনি একটু মিউট রাখেন। আহ, এই যে মানুষের বা মানব সমাজের বা মানব সম্প্রদায়ের মুভমেন্ট, অর্থাৎ চলাফেরা, চালচলন, এক জায়গা থেকে আরেক জায়গায় সে মানে যাতায়াত করে, সেই বিষয়গুলো তার দৈনন্দিন জীবনযাপন, ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন ধারা, অ্যাক্টিভিটিস, বিভিন্ন কর্মকাণ্ড, তার অর্থনীতি, টেকনোলজি মানে প্রযুক্তি, রিলিজিয়াস ফেইথ অর্থাৎ এমনকি তার যে ধর্মগত যে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটি, এবং সে যে সনাতন যা কিছু করে, এই সব কিছু তার পরিবেশ বা এই মানব বাস্তু সংস্থানের সাথে জড়িত। অর্থাৎ আমাদের যা কিছু আমরা এই যে আমাদের পিছনে আমাদের সাংস্কৃতিক বা আমাদের সামাজিক কর্মকাণ্ড, আমাদের চিন্তা ভাবনা, এইগুলো যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে সাগর তীরে বসবাস করে, তার কার্যক্রম, তার চিন্তা ভাবনা, তার গান বাজনা, তার উদাহরণ, এই সব কিছু দেখবেন যে ওই সাগর কেন্দ্রিক চিন্তা ভাবনা। যেমন ধরে নেন যে জাস্ট এক্সাম্পল, আমি মানে সিটি এক্সাম্পল, যে আহ, আমরা অনেক সময় রোদে বা কোনো কাজে হঠাৎ করে খুব যদি ক্লান্তি বা একেবারে যে কোনো শুকিয়ে আমচুর হয়ে গেছে, আমাদের মনে হয় যে আম সত্যি নেই। এই যে এটা এই অঞ্চলের হয়তো উদাহরণ। আর ও হয়তো বলবে যে শুকিয়ে তো একবারে খুবই শুকিয়ে হয়ে গেছে। এই যে মানে এই উদাহরণগুলো, কারণ যে ওইটি তার কাছে মানে সহজলভ্য, সে প্রতিনিয়ত ওই জিনিস দেয়, ফলে সে ওই উদাহরণ দিবে। আর আপনি যে অঞ্চলের মানুষ, আপনি সেখানে যারা মরু অঞ্চলে বসবাস করে তাদের এক রকমের, তারপরে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা, দর্শন, বিশ্বাস, এসব তার পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশগত ভাবনা থেকে তৈরি হয়। পার্থ বার্জেসের মানে মূল বক্তব্য এইরকম, যে পরিবেশই মানুষের এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ বা নির্ধারণ করে। বার্কলে, হান্টিংটন, লোই এবং মন্টেস্কিউ, এই যে অনেকজন সমাজবিজ্ঞানী, এরাও তাদের যে সমাজতান্ত্রিক আলোচনা ছিল সেখানে তারা পরিবেশকে সম্পর্কিত করেছেন। এবং এই পরিবেশের নানান উপাদান যেমন সমাজ জীবনে প্রভাব ফেলে, আবার মানুষের নানান রকমের কর্মকাণ্ড পরিবেশের উপর প্রভাব ফেলে, এই বিষয়গুলো এই তাদের বিভিন্ন জনের আলাপ আলোচনায় আছে। এবং তাদের মতে যে সমাজ এবং মানব জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব এটি নানান ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। বার্কলে তার সিভিলাইজেশন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের যে সভ্যতার বিকাশ ঘটেছে তার ইতিহাস চর্চার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে মানব জীবনে ভৌগোলিক উপাদানের অনিবার্য প্রভাব রয়েছে। অর্থাৎ ওই যে তার ওখানে যে সভ্যতার বিকাশ ঘটেছিল সেখানে ভৌগোলিক উপাদান কতটা প্রভাব বিস্তার করেছে। আমরা যেমন জানি যে এই পর্যন্ত যত প্রাচীন সভ্যতার কথা আমরা দেখেছি, সেই কোনোটি অনুকূল ভৌগোলিক পরিবেশ ছাড়া, অর্থাৎ সারা মরুভূমির মধ্যে এখনো কোনো সভ্যতা আবিষ্কৃত হয়নি। মেরু অঞ্চলে আবিষ্কৃত হয়নি, গহীন পর্বতের মধ্যে, হিমালয়ের মধ্যে আমরা কোনো সিভিলাইজেশন এখনো পর্যন্ত পাইনি। যতগুলো প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয়েছে সব জায়গায় দেখা যাবে যে মানব বসতির জন্য উপযোগী, অর্থাৎ
সেখানে সুপেয় পানির ব্যবস্থা ছিল, কৃষিকাজ করবার মতো অবস্থা ছিল, অথবা পশুপালন, কোনো না কোনো ভাবে মানুষের সার্ভাইভ করবার মতো পরিবেশ যেখানে পেয়েছে, সেই অনুকূল পরিবেশে মানব সভ্যতা করে। এবং বার্কলে তার এই ইংল্যান্ডের সভ্যতার বিকাশের যে ইতিহাসটা সেখানে এই বিষয়টাকে দেয়। তার মধ্যে সভ্যতা এবং সংস্কৃতি গড়ে ওঠার পিছনে ভৌগোলিক পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হান্টিংটন বলেছেন, মানে হান্টিংটনের মতে তিনি বেশ কিছু রিসার্চ করেছেন ভৌগোলিক উপাদান কি প্রভাব ফেলেছে। তিনি বিভিন্ন দলিল দস্তাবেজ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে কোন যুদ্ধে ভৌগোলিক উপাদান কিভাবে প্রভাব ফেলেছে। অর্থাৎ অনুকূল ভৌগোলিক পরিবেশ যেমন একটা পক্ষকে সহায়তা করছে, আবার আর একটা পক্ষকে ধরেন বিপর্যস্ত করছে। তো এই রকমের আপনারা কি ওখানে কোনো উদাহরণ দিতে পারবেন যে ভৌগোলিক উপাদান যুদ্ধের মূল ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে? বাস্তব কোনো উদাহরণ আমি আপনাদের কাছ থেকে আসতে পারি। তো যেমন স্যার ওই তেলের জন্য মধ্যপ্রাচ্য